আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রিয় দর্শক শ্রোতা ভাইরা, সবাইকে শুভেচ্ছা। আমি আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে, সেটি আমি বলবো এখন। আমি যখন বলা শুরু করব তখন কিছু ব্যক্তি কিছু কমেন্ট করবেন, এটি আমি জানি। কমেন্ট হবে গত 15 বছর এসব বলেননি কেন, কিংবা গত 15 বছর আপনি কোথায় ছিলেন। তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট উত্তর, গত 15 বছর দেশে ছিলাম, খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। আর গত 15 বছর বলিনি কেন, তাদের উদ্দেশ্যে আমার পাল্টা প্রশ্ন হলো, আমি যে কি বলেছি আর কি বলিনি সেটা আপনি বোধহয় জানেন না, বা আপনি আমার সম্পর্কে খুব কমই জানেন। আর আমি যদি প্রশ্ন করি আপনি গত 15 বছর কি বলেছেন আর কি করেছেন, তাহলে আমার মনে হয় এটির এখানেই সমাপ্তি হওয়া উচিত। শ্রদ্ধেয় স্যার, আপনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তিত্ব। বাংলাদেশকে বিশ্ব যেই কয়বার চিনেছে, এর মধ্যে প্রথম হলো 71-এর মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে একটি বাংলাদেশ স্বাধীন দেশের অভ্যুদয় হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশ ক্রিকেট টিম, তার কারণে বাংলাদেশকে বিশ্ব চিনেছে। তৃতীয়ত, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা। চতুর্থত, আপনি নোবেল পুরস্কার পেয়ে আমাদেরকে গর্বিত করেছেন, পরিচিত করেছেন সারা বিশ্বে। স্যার, আমি আপনার একজন ছাত্র হিসাবে, আপনার বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে আপনার উদ্দেশ্যে আমার কিছু কথা। আমি ধরে নিলাম যে গত 15 বছরে অনেক কিছু বলিনি, আমি খারাপ ছিলাম, বলতে পারেন। তাদের উদ্দেশ্যে বলছি, আমি এখন ভালো হয়ে গেছি, একদম পুরোপুরি ভালো। চেষ্টাও করছি ভালো থাকার। তাই কিছু কথা মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, এগুলো বলবো। কারণ যাতে করে আপনার আমার এমনভাবে বলবো কথাগুলো যাতে আমার ফিটটাও বাঁচতে পারে, আবার আমার কিছু পরামর্শ বুদ্ধি বাজারে যাতে মোটামুটি বিলিয়ে দিতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমার এই লাইভ এবং এই বক্তব্য। যদিও আমার এই লাইভ কোনো গুরুত্ব বহন করে না, তবুও নিজের বিবেকের তাড়নায়, নিজের সান্ত্বনার জন্য এটি করছি। বলতে পারেন বিবেকের সান্ত্বনার জন্য। শব্দটি হলো মবের মুল্লুক। স্যার, এর আগে 1600 এবং 1700 শতাব্দীতে মগের মুল্লুক নামে একটি শব্দ ছিল, অর্থাৎ তখন আরাকানি মগরা এই দেশে আসতো। তারা পর্তুগিজ জলদস্যুদের সাথে মিলেমিশে এদেশে হত্যা, লুট, খুন এসব করত এবং এদেশের মানুষকে দাস হিসাবে নিয়ে বিক্রি করে দিত। তখন কারো কোনো দায় ছিল না, কারো কোনো নিয়ম ছিল না, কোনো আইন ছিল না। তারা মিলেমিশে এটা করতো এবং এক ধরনের জঘন্য রাজত্ব কায়েম করতো, যেখানে কোনো সভ্যতার লেশমাত্র ছিল না। এই কারণে বলা হতো মগদের মুল্লুক, অর্থাৎ মগরা যেহেতু এই কাজ করতো, আরাকানি মগরা। তো আমি যে উদ্দেশ্য, এই যে আপনার আমলটাতে যাতে কেউ পরবর্তীতে মবের মুল্লুক না বলে, এই কারণে স্যার আমার এই বক্তব্য। প্রিয় স্যার এবং শ্রদ্ধেয় শিক্ষক, আমি যে কথাটাগুলো বলবো, বাংলাদেশে বিশ্বজিতের মতো ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এরকম আরও ঘটনা ঘটেছে। সিরিজ খুন হয়েছে, সিরিজ র্যাপ হয়েছে, সব ঠিক আছে। সব কিছু কারা করেছে আমরা বলতাম, বা সবাই বলতো, আমাদের মেধাবীরাও বলতো যে ছাত্রলীগের গুন্ডারা করেছে। হ্যাঁ, ছাত্রলীগের গুন্ডারাই তো করেছে, ওই গুন্ডামি তো তারাই করেছে। গত 15 বছর টানা গুন্ডামি করেছে। কিন্তু এই 15 বছর পরে ছাত্র জনতার যে একটি আশা আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তনের লক্ষ্যে, বৈষম্য বিরূপের লক্ষ্যে যে গণ আন্দোলন করে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তারপরে আমরা কি দেখছি? তারপরে যেটি হচ্ছে, ছাত্রলীগের জায়গায় নতুন এক গুন্ডা বাহিনী এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে যেভাবে হত্যা করা হয়েছে, ভাতের বিনিময়ে খাইয়ে খাইয়ে ভাত খাইয়ে ফিটিয়ে, ভাত খাইয়ে ফিটিয়ে হত্যা করেছে। পরবর্তীতে ঘটনা সমূহের পর্যালোচনায় দেখা যাচ্ছে তারা চাঁদাও দাবি করেছে তার বাবির কাছে এবং তার মামার কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা তো আমরা সবাই জানি, যে শামীম মোল্লা হত্যাকাণ্ড, প্রক্টর অফিসের সামনে পিটিয়ে মেরেছে। আমরা জানি এর কয়দিন আগে খুলনাতে সাবেক ছাত্রলীগের একজনকে
তার শিশুকন্যার জন্য সদ্য প্রসূত শিশুকন্যার জন্য ওষুধ আনতে গিয়ে কিভাবে তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। এরপর লক্ষ্মীপুরে যে ঘটনাটি ঘটেছে, যে বাড়িতে ঢুকে স্ত্রীর সামনে তার স্বামীকে যেভাবে হত্যা করা হয়েছে পিটিয়ে। টোটাল সামগ্রিক বিষয় হলো এমন, যে যাকে হত্যা করছে, যে যার কাছ থেকে চাঁদা দাবি করছে, যে যার জায়গা দখল করছে, টার্মিনাল দখল করছে, লঞ্চ টার্মিনাল, বাস টার্মিনাল, রিক্সা স্ট্যান্ড, অটো স্ট্যান্ড দখল করছে, বাজারের ইজারা দখল করছে, যে যার মতো করে দখল করছে, খুন করছে যার মতো, যাকে তাকে মামলায়, খুনের মামলায় জড়িয়ে দিচ্ছে, মামলায় ঢুকিয়ে দিচ্ছে এবং হুমকি দুমকি দিচ্ছে। এটি এক ধরনের ফ্রি স্টাইল, অনেকটা মগের মুল্লুক বলবো না এই কারণে, কারণ আইন যেহেতু নিজের হাতে তুলে নিচ্ছে, আমরা বলবো মবের মুল্লুক। এখন স্যার কথাটা এই কারণে বলছি, যদিও ডাবির ঘটনায় এবং জাবির ঘটনায় গ্রেপ্তার হয়েছে, সেটি তো একটা অনেক ইতিহাস, সেটি নাইবা বললাম। তবে 5ই আগস্ট পূর্ববর্তী যেসব খুন খারাপি এদেশে হয়েছে, সেটার জন্য স্পষ্টত 5ই আগস্ট 4 তারিখ পর্যন্ত যে সরকার ছিলেন সেই সরকার দায়ী, এবং সেই সরকার এটা কোনো রকমে এই দায় এড়াতে পারবে না। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই দেশে যত হত্যাযজ্ঞ, খুন, রাহাজানি, জ্বালাও পোড়াও হয়েছে, এটার দায় আপনার উপর হয়তো বর্তাবে না, আপনি পার পেয়ে যাবেন। কিন্তু স্যার আপনার শপথ গ্রহণের পর থেকে অদ্যাবধি যা হচ্ছে, এই আশা-আকাঙ্ক্ষার জন্য তো গণ অভ্যুত্থান হয়নি, এই আশা-আকাঙ্ক্ষার জন্য তো এই ছাত্র জনতার আন্দোলন হয়নি। কথাটা এই কারণে বলছি স্যার, যারা ধরুন এই যে আইন নিজের হাতে তুলে নেওয়া, যেখানে সেখানে হত্যা, খুন, যেমন আজকে কক্সবাজারে গতকালকে যেটি হয়েছে, থানা থেকে আসামি চিনিয়ে নিচ্ছে, এই যে ঘটনাগুলো, সেখানে যার এই দায়িত্ব, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি যাকে নিয়োগ দিয়েছেন, তার কোনো বক্তব্য কি আছে? তার কোনো বক্তব্য নেই। তিনি আছেন কি না এটাও মানুষ জানে না। এমন এক স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি নিয়োগ দিয়েছেন যার নামই দেশের মানুষ জানে না। তাকে জানতে হলে, তার নাম জানতে হলে হয়তো গুগল ঘাটাঘাটি করতে হবে। স্যার যারা আপনাকে এখন তাল দিচ্ছে বা আপনাকে নীরব রাখার চেষ্টা করতেছে এইসব বিষয়ে, তারা কিন্তু কেউ স্যার আপনার সাথে থাকবে না, সবাই পালিয়ে যাবে। এরা কেউ আপনার বন্ধু নয় স্যার। যেমনিভাবে বিগত সরকারের বন্ধু ছিল না তার আশেপাশে যারা ছিল। আপনি দেখুন, বিগত সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আশেপাশে যারা ছিলেন, তারা যদি তার বন্ধু হয়ে থাকতেন, তাহলে নিশ্চয় তিনি এতটা মানে ফ্যাসিবাদী শাসন কায়েম করতে পারতেন না বা করতেন না। তেমনিভাবে ভয় হয় স্যার, আপনার আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সারা বিশ্ব আপনাকে চেনে, এই বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে অহংকার করে, আমি আপনাকে নিয়ে গর্বিত আপনার একজন ছোট ছাত্র হিসাবে। কিন্তু যেইভাবে এই যে ধরুন দুর্গাপূজার নিয়ে একটা আলোচনা অনুষ্ঠানে, মত বিনিময় অনুষ্ঠানে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে, উনি একটা কথা বলেছেন যে মানে ওদেরকেও একটু দেখে শুনে তাদের প্রোগ্রাম করতে হবে, হিন্দুদের নিয়ে কথা বলেছেন। এখন প্রশ্ন হলো স্যার, এত নরম কথায় তো চিড়া ভিজবে না। যেটি করতে হবে, কঠোর হস্তে সন্ত্রাসী, সাদাবাজ এবং যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে, ফটাফট ব্যবস্থা নিতে হবে। যেমনিভাবে আপনার যেমন ধরুন আদালতে যে ঘটনাগুলো হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সরকারের, তাদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, আদালতের মধ্যে যখন একটা লোককে গ্রেপ্তার করা হয় তখন কিন্তু সে রাষ্ট্রীয় হেফাজতে, রাষ্ট্রের জিম্মা থাকে, আইনশৃঙ্খলা বাহিনীর জিম্মা থাকে। সেখানে যদি কোনো ঘটনা ঘটে, সেটার দায় কার? সেটা কি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এটাকে ইগনোর করতে পারবেন, অস্বীকার করতে পারবেন, অ্যাভয়েড করতে পারবেন? পারবেন না স্যার। এখন আগের চাঁদাবাজি যারা করতো তাদের জায়গা, চাঁদাবাজি ঠিকই আছে স্যার, শুধু নতুন দলের নাম চেঞ্জ হয়েছে আর ব্যক্তি চেঞ্জ হয়েছে। কোথাও কোথাও একই ব্যক্তিরা এই চাঁদাবাজি করছে। আমি বিভিন্ন অঞ্চলে দেখেছি, যেহেতু সাংবাদিকতার সাথে জড়িত, আমি দেখেছি, কথা বলেছি, তারা বলেছে যে আমরা তো সবসময় সরকার দল করি, আমরা আগেও সরকার দল করেছি, চাঁদাবাজি করেছি, বাস টার্মিনাল দখল করেছি, এখন আমরাই করেছি, আমরা সরকার দল, আমরা অন্য কোনো দল না। আমি জিজ্ঞাসা করেছিলাম, তো আপনি এখন যেই দলের হয়ে চাঁদাবাজি করছেন তারা কি সরকার দল? বলল যে সরকারে যেই থাকুক, আমরাই তো ক্ষমতায়। মানে একটা উত্তর তারা দিয়ে দিল। এখন স্যার আমরা কিন্তু শান্তি চাই, আমরা যারা সাধারণ মানুষ আমরা শান্তি চাই।
হকাররা শান্তি চায়, তারা চায় তাদের যে ছোট্ট ব্যবসা ফুটপাতে বসে এটা চাঁদা মুক্তভাবে সুন্দরভাবে করুক, রিক্সাওয়ালা চাঁদাবিহীন তাদের ডেলি দৈনন্দিন আয় করুক, এবং বাস ড্রাইভাররা বাস মালিকরা চাঁদাবিহীন তাদের বাস যাতে চালাতে পারে। চাঁদা মুক্ত একটা বাংলাদেশ আমরা চাই। আপনি দেখুন অনেক জায়গায় দেশ স্বাধীনের বয়স, বাংলাদেশের বয়স যত বছর হয়েছে তার সাথে কোনো অংশে কম নয়। কিছু কিছু টোল প্লাজা আছে, এটা সিলেট রোডে আছে, এটা বরিশালে আছে, এরকম বিভিন্ন জায়গায় আছে। এখন এই টোল কারা উঠাচ্ছে, কারা এটার ইজারাদার, কারা মালিক, কেউ তো জানে না, কিন্তু টোল উঠাচ্ছে তো উঠাচ্ছে। 5ই আগস্টের পরে কয়েকদিন বন্ধ ছিল, টোল প্লাজায় কোনো লোক ছিল না, এরপর আবার শুরু হয়েছে। কারা এই টোল শুরু করেছে? এরা কি আগের গ্রুপ? আর অনেক টোল কি এখনও কি ইজারা শেষ হয় নাই, তাদের যে কন্ট্রাক্ট সেটি শেষ হয় নাই? এটি কি অনন্তকাল চলবে? স্যার এই যে বৈষম্য, এই যে অনিয়ম, এগুলো একমাত্র আপনার কাছে আমরা প্রত্যাশা করি, যেহেতু আপনি সমস্ত লোভের ঊর্ধ্বে, হিংসার ঊর্ধ্বে এবং দলের ঊর্ধ্বে, আপনার হারানোর কিছুই নেই। আপনি শুধু দিয়েই গেছেন এদেশের মানুষকে, বিশ্বকে। স্যার, প্রিয় স্যার, আপনি দেখুন গাজী টাওয়ারে আগুন লেগেছে, প্রথম এক গ্রুপ আগুন দিয়েছে, সেটি না হয় আইনশৃঙ্খলা বাহিনী খবর পায়নি তাৎক্ষণিকভাবে, কিন্তু আরও 2 দফায় তো পরে হামলা করা হয়েছে আপনার। এরপরে আসুন যে ভ্যাকসিনগো 2টা প্রতিষ্ঠানে হামলা হয়েছে, এবং বিরতিহীনভাবে সাভার গাজীপুরের গার্মেন্টসগুলোতে অস্থিতিশীলতা চলতেছে। তাহলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কী করছে? তার পুলিশ বাহিনীর কথা ধরে নিলাম, তারা মানসিকভাবে এখনও দুর্বল, তারা তৈরি হয়নি পুরোপুরিভাবে। আনসারদের অবস্থা কি, এটা এখনও এই দেশের মানুষ জানে না কোথায় আছে, কী অবস্থা আছে। একমাত্র সেনাবাহিনী ভরসা, কিন্তু সেনাবাহিনীও কি সঠিক সময় সঠিক কাজটি করতে পারছে? স্যার, পারছে বলে তো মনে হয় না, দৃশ্যমান নাই। এবং আপনি দেখুন স্যার, মাইকে ঘোষণা দিয়ে দফায় দফায় যেভাবে গাদি টায়ারে হামলা হয়েছে, তাহলে আমরা কি করেছি স্যার? এত এই ডিক্লার দিয়ে সবাই নিজের মতো করে আইন প্রয়োগ করছেন, তাহলে এখানে আমাদের কাজ কি স্যার? স্যার, মাজার ভাঙছে, মাজারে হামলা হচ্ছে কেন স্যার? কেন মাজারে হামলা হওয়ার কি আছে স্যার? এটি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো দফাতে ছিল না, কোনো দফাতে এটিও ছিল না আইন নিজের হাতে তুলে নেওয়া হবে, বিভিন্ন শিল্প কারখানায় আগুন দেওয়া হবে, হামলা করা হবে, প্রাণ গ্রুপে হামলা করা হয়েছে ওদের ইন্ডাস্ট্রিতে। এখন স্যার, আপনাকে যারা ক্ষমতায় এনেছে অবশ্যই আপনি তাদের স্বার্থের চাইতে বড় আপনি রাষ্ট্রের স্বার্থ দেখবেন, এবং আপনাকে রক্ষা করতে হবে তাদের স্বার্থ, যারা ক্ষমতা এনেছে তাদের। এটি ঠিক, এটি নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু স্যার আমার কিছু প্রশ্ন আছে। বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদলের কবরে কেন জুতো দিয়ে কবরটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো? কবরের লাশ কি অপরাধ করেছে, বা কবর কি অপরাধ করেছে? উনি তো 5ই আগস্টের আগে মারা যাননি, উনি তো জুলাই আন্দোলনের সময় মারা যাননি, উনি তো তার বহু আগে মারা গেছে। ওনার কি অপরাধ ছিল স্যার? হ্যাঁ, যদি ওনার অপরাধ ছিল উনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলতেন, তাহলে তো এদেশের সব মানুষকে আপনি মেরে ফেলতে হবে, যারা মারা গেছে সব মুক্তিযোদ্ধার কবরে আগুন দিয়ে দিতে হবে। স্যার, কারা করছে এসব? তারা তো আপনাকে ডুবিয়ে দিচ্ছে স্যার। প্রিয় স্যার, শ্রদ্ধেয় মুরব্বী, আপনার কাছে আমাদের একান্তভাবে অনুরোধ, আপনার প্রায়োরিটি থাকবে, আপনার প্রায়োরিটি অবশ্যই আছে, আপনি কোনটাতে প্রায়োরিটি দেবেন সেটি আপনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু স্যার আপনি বলুন, শাহরিয়ার কবির বা আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তারের কি এমন দরকার ছিল খুনের মামলা? শাহরিয়ার কবির কি বন্দুক নিয়ে সেই কাউকে গুলি করেছে, বা আসাদুজ্জামান নূর কি বন্দুক নিয়ে কাউকে গুলি করেছে? স্যার, কারা অতি উৎসাহী হয়ে এসব করছে? আপনার যে মাননীয় উপদেষ্টা, উনি কি দেখছেন না স্যার? স্যার, ফ্যাসিবাদের যে তকমা আওয়ামী লীগের গায়ে ছিল, তারা এই তকমা নিয়ে তারা দেশ ছেড়েছে। স্যার, কেউ না কেউ তো আপনার পরে আসবে, সে যেন আপনাকে যদি এরকম কিছু বলে, আপনার সরকার ফ্যাসিবাদী সরকার। কারণ আপনি কি জানেন স্যার, আপনি যেই জায়গাটায় আছেন যমুনাতে, তার বাইরে চারিপাশে বাংলাদেশের আনাচে কানাচে পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে নতুন ফ্যাসিবাদের। স্যার, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, প্রিয় স্যার, প্রিয় মুরব্বী।
আপনার রাজনৈতিক উচ্চাভিলাষ থাকতেই পারে এবং সেটি থাকা অসম্ভব নয়, বা আপনার সাথে যারা উপদেষ্টা আছে, তরুণ, কিশোর এবং সিনিয়র সিটিজেন, এদের মধ্যে হয়তো কারো থাকতে পারে, কারো নাও থাকতে পারে, বা আপনারও থাকতে পারে। আপনার এই উচ্চাভিলাষ তখনই সাকসেস হবে যদি এদেশের সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারে। স্যার প্লিজ এদেশের সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দিন এবং তাদের যে প্রত্যাশা সেটা আপনি পূরণ করুন। একটা বৈষম্যহীন রাষ্ট্র যাতে কায়েম হয়, কেউ যাতে বিচারের মুখোমুখি ছাড়া অন্যায়ভাবে কারো নামে যাতে মামলা করা না হয়, কাউকে যাতে হত্যা করা না হয়, কাউকে যাতে অসম্মান করা না হয়, কাউকে যাতে বাড়ি ছাড়া করা না হয়, কারো পুকুরের মাছ যাতে ধরে উঠিয়ে নেওয়া না হয়, কারো গরু যাতে নিয়ে নেওয়া না হয়। এই বিষয়গুলো স্যার আপনি দেখবেন স্যার। আপনি ছাড়া আর কে দেখবে স্যার? আপনি তো আমাদের অহংকার। সারা বিশ্ব যাকে নিয়ে গর্ব করি আমরা, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রিয় স্যার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। জোবরা গ্রামে যিনি শুরু করেছিলেন সেই ক্ষুদ্র ঋণের প্রকল্প, সেটি আজ বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক বিশ্বেও ছড়িয়ে পড়েছে। স্যার প্লিজ, আপনার তো কোনো না কোনো সময় আপনার ক্ষমতা শেষ হয়ে যাবে, কেউ একজন আসবে। স্যার ভয় হয় সে যদি বলে ফেলে আপনার সরকার ছিল মবের মুল্লুকের সরকার, এটি যাতে না বলে স্যার। স্যার ওই ভয় থেকেই আমার এই বক্তব্য, ওই ভয় থেকেই আমার এক ভিডিও। স্যার আপনি জাতিসংঘে আজকে যাচ্ছেন বাংলাদেশের পক্ষ থেকে, অবশ্যই আপনি বাংলাদেশের পক্ষের প্রতিনিধিত্ব করবেন। বাংলাদেশকে আরও মানুষ ভালো করে চিনবে সারা বিশ্ব, এবং আপনি বাংলাদেশের পক্ষে কথা বলবেন এবং বাংলাদেশের জন্য অনেক কিছু হয়তো নিয়ে আসবেন বিশ্ব নেতৃত্বের সাথে কথা বলে। কিন্তু স্যার দুঃখের সাথে বলতে হবে, প্রত্যাশা পূরণে যদি আপনি ব্যর্থ হন, জনতার প্রত্যাশা পূরণে যদি আপনি ব্যর্থ হন, সব জনতা যারা আন্দোলন করেছে তাদেরও আপনি প্রধান উপদেষ্টা, যারা আন্দোলনের বিরোধিতা করেছে দিন শেষে তারাও আপনার প্রধান উপদেষ্টা, তাদেরও আপনি প্রধান উপদেষ্টা। যেমনিভাবে ৭১ মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ছিলেন না, বাংলাদেশের সবার প্রধানমন্ত্রী ছিলেন। ওনার কাজের ক্ষেত্রে বক্তব্য থাকতে পারে, কারো ভিন্ন মত থাকতে পারে, সেটি ভিন্ন ইস্যু। কিন্তু স্যার আপনাকে নিয়ে কোনো বিতর্ক আমরা চাই না। আমরা চাই জনগণের প্রত্যাশা আপনি পূরণ করবেন। অন্যায়ভাবে কেউ যাতে মামলায় না ফাঁসে, অন্যায়ভাবে কাউকে যাতে হত্যা করা না হয়, কেউ যাতে আইন নিজের হাতে তুলে না আনে, এবং নিজেদের মতো ফ্রি স্টাইলে যে কেউ যাতে বাংলাদেশের শাসক সেজে না বসে, আইন শৃঙ্খলা বাহিনীর হত্যাকর্তা সেজে না বসে। প্লিজ স্যার, শ্রদ্ধেয় স্যার, প্রিয় স্যার, আপনার কাছে এই আকুতি, এই মিনতি জানিয়ে আমার কথা শেষ করছি। আমরা চাই না মবের মুল্লুক হোক বাংলাদেশ, এটি আমরা চাই না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।